স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব বেশ কয়েকটি জিনিস নিয়ে। আমরা প্রথমেই কথা বলতে চাই আসলে এশিয়া কাপে টাইগারদের সম্ভাবনা কেমন। এছাড়া আমরা ফুটবল নিয়েও কথা বলবো, যেহেতু আজকে মেসির শেষ ম্যাচ ছিল, সেটা নিয়েও কথা বলবো। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাই, আপনাকে স্বাগত আমাদের শোতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাই? জি ভালো, মোটামুটি। পুরো ক্রীড়াঙ্গনে আসলে অনেকগুলো বিষয় কিন্তু ঘটে যাচ্ছে। আজকে লিওনেল মেসির লাস্ট ম্যাচ ছিল নিজের হোম গ্রাউন্ডে, সেটা নিয়ে আসলে আপনার সঙ্গে আমরা কথা বলবো। তবে আগেই আসলে যেটা বলছিলাম, যে একটু ক্রিকেটে আসতে চাই। এই তো 9 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দুবাইতে। কি মনে হচ্ছে বাংলাদেশ কেমন ফর্মে আছে? সর্বশেষ ম্যাচটা যদি আপনি চিন্তা করেন, মানে সিরিজটা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ বেশ ভালো ফর্মে আছে। সর্বশেষ না, আমি বলবো যে পেছনের তিনটা সিরিজ কিন্তু বাংলাদেশ টি-20-তে জিতেছে, এবং এবারের এশিয়া কাপটা হচ্ছে আপনার টি-20 সিরিজের আদলে, তো টি-20-র আদলে। তো সবকিছু মিলে বাংলাদেশ টি-20-তে খুব একটা এর আগে ভালো খেলতো না, একটা ছন্নছাড়া দল ছিল। কেমন জানি একটু মনে হতো যে এই মাঠের মাঝখানে গিয়ে বা ম্যাচের মাঝখানে গিয়ে একটা খেই হারিয়ে ফেলা একটা দলের মতো মানে পেয়ে বসেছিল বাংলাদেশ দলকে। কিন্তু পেছনের তিনটা সিরিজ যদি আপনি কাউন্ট করেন, সেখানে দেখবেন যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, এবং নেদারল্যান্ডের সাথে যে কায়দায় বাংলাদেশ জিতেছে, তাতে একদম পুরোপুরি এটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার্স হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ। তবে সর্বশেষ সিরিজ থেকে বাংলাদেশ কি পেলো, এটা যদি আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে বাংলাদেশ আসলে বেশি তেমন কোনো কিছু পায়নি ট্রফিটা ছাড়া। আর কারণটা হলো যে বাংলাদেশের এখানে কিন্তু আপনি দেখবেন যে এই ম্যাচগুলোতে প্রস্তুতিটা তেমন ভালো বা সেরকমভাবে হয়নি। দুটো ম্যাচে বাংলাদেশ জিতেছে, 3টি ম্যাচ হয়েছিল, 3টি ম্যাচের মধ্যে শেষ ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, এবং যে দুটো ম্যাচ বাংলাদেশ জিতেছে সেখানে পুরোপুরি একতরফাভাবে ম্যাচটা হচ্ছে লো স্কোরিং ম্যাচ। ওপেনাররাই এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান যারা ছিলেন তারা ম্যাচটা শেষ করে দিয়ে এসেছেন। বাট আপনি দেখবেন যে বাংলাদেশ দলের যদি ব্যাটিং লাইন আপটা চিন্তা করেন, সেখানে ম্যাক্সিমাম সমস্যাটুকু হয় কিন্তু আপনার মিডল অর্ডারে। এই মিডল অর্ডারটাই বাংলাদেশ দলটাকে কলাপস করে দেয়, বা মিডল অর্ডার যখন ধসে পড়ে তখন বাদবাকিরা আর কেউ পুরো দলটাকে সামাল দিতে পারে না। তো এটা বেশ কয়েকবার দেখা গিয়েছে এর আগেও, কিন্তু সেই জিনিসটা এই সিরিজে আপনার একটা পরীক্ষা নিরীক্ষা করার একটা সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে, সেটা পরীক্ষা নিরীক্ষা হয়নি। কারণটা হলো যে নেদারল্যান্ড খুব কম স্কোর করেছিল, বাংলাদেশ সহজে জিতেছে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যদি অন্য টিমগুলো দেখি যারা আসলে এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুতি সেরেছে, তারা যেই ধরনের অপোনেন্টের এগেনস্টে তারা প্রিপারেশনটা নিয়েছে, বাংলাদেশ তুলনামূলক একটু উইকার অপোনেন্টের সঙ্গে প্রস্তুতিটা নিল কিনা, এবং আরেকটু বেটার হতে পারতো কিনা? ওয়েল পিঙ্কি, আমরা আসলে সবকিছু একটু দেরিতে শুরু করি, দেরিতে চিন্তা করি। বাংলাদেশ দলও কিন্তু এশিয়া কাপের জন্য যে চিন্তাটা করেছিল যে প্রস্তুতিটা কেমন হবে, তার আগে অন্যান্য দলগুলো কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে। আপনি দেখবেন যে বেশ কয়েকটি দল কিন্তু এখন যেখানে এশিয়া কাপটা হবে সেখানেই খেলছে তারা। আফগানিস্তান সেখানে খেলছে, পাকিস্তান সেখানে খেলছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি সেই হিসাবটা বলেন যে একেবারে প্রপার প্রস্তুতির কথা, তাহলে সেই প্রপার প্রস্তুতিটুকু বাংলাদেশ নিতে পারেনি। আবার অন্যভাবে বলি যে কোনো একটা সিরিজে কোনো একটা খেলোয়াড় ভালো করেছেন দেখেই তাকে আপনার একেবারে সাথে সাথে রাতারাতি সবকিছু বানিয়ে দিতে হবে, তাও কিন্তু না। জিনিসটা দেখতে হবে যে আপনাকে যে সিচুয়েশন পড়েছেন সেই সিচুয়েশনটা আপনি কিভাবে কভার আপ করতে পারছেন। ক্রিকেটে বা ফুটবলে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে আপনি সমস্যায় আপনি পড়বেন, কিন্তু হাউ স্মার্টলি ইউ ওভারকাম ইট, সেখানেই কিন্তু বোঝা যাবে যে আপনি এই ম্যাচের জন্য কতখানি প্রস্তুত রয়েছেন বা নিজেকে কিভাবে তৈরি করতে পেরেছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ থেকে, আবার বলি যে এই সিরিজ থেকে বাংলাদেশ ট্রফিটা জিতেছে, কিন্তু সমস্যায় পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে সেই পরীক্ষাটা বাংলাদেশের হয়নি, বাংলাদেশকে দিতে হয়নি। একটু যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, পেস বোলিংয়ে বাংলাদেশ ভালো করছে, কিন্তু এশিয়া কাপে কিন্তু আসলে স্পিনারদের উপরে নির্ভর করতে হবে বাংলাদেশ, বা নির্ভর করতে চাইবে। সেক্ষেত্রে স্পিনাররা আসলে কতটুকু প্রত্যাশা পূরণ করেছে? স্পিনাররাও এখানে ভালো করেছেন। স্পিনাররা নাসুম শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন, এর আগে শেখ মেহেদিও ভালো বোলিং করেছেন, এবং ওপেনিংয়ে তিনি শুরুর দিকে তিনি বোলিং করে থাকেন। সবকিছু মিলে আমার কাছে ব্যাটিং বোলিং সবকিছুই ভালো লেগেছে, কোনো সন্দেহ নেই ভালো হচ্ছে। বাট মনে রাখতে হবে যে আপনি যখন এশিয়া কাপে খেলবেন, সেখানে নেদারল্যান্ডসের মতো সমপর্যায়ের দল একটাই, সেটি হলো যে হংকং। আর বাদবাকি দল কিন্তু বাংলাদেশের সাথে এখন যদি আপনি তুলনামূলক শক্তিতে আসেন, খুব একটা কিন্তু আপনার পার্থক্য নেই, 19-20-এর মতোই রয়েছে। কারণ শ্রীলঙ্কা খুব স্ট্রং টিম। শ্রীলঙ্কাও বাংলাদেশ দলের মতোই কিন্তু অনেক নতুন খেলোয়াড় তারা ইনজেক্ট করেছে, অনেক যারা অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, তারাও একটা তৈরি হওয়ার মতো দলের মতো রয়েছে। তারপরে এই দলটার মধ্যে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এই দলটার মধ্যে আপনার জেতার জন্য যে খিদেটা, সেটা খুব ভালোভাবে রয়েছে। আর আফগানিস্তান তো
আফগানিস্তান সবসময় কিন্তু আপনি ডেঞ্জারাস দল, যে দল আপনি বিশ্বকাপের T20 বিশ্বকাপের সেমিফাইনালের মতো আসলে খেলতে পেরেছে, সেই দলকে আপনি বিপজ্জনক না বলে কোনো উপায় নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলের বড় পরীক্ষা হবে এবারের এশিয়া কাপটা, যে পেছনের 3 সিরিজে যে আমরা জিতেছি, সেই সিরিজ থেকে জিতে আমরা খুব বেশি যে একেবারে আত্মবিশ্বাস রয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসল পরীক্ষাটা হবে বাংলাদেশ T20-তে এই পিছনের 3 সিরিজে জিতে কোন পর্যায়ে পৌঁছেছে, সেটার একটা বড় প্রমাণ হবে এশিয়া কাপ। কায়েস সাহেব, আপনার কথাটিকে আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি কিন্তু খুব মানে আত্মবিশ্বাস নিয়ে বলতেই পারছেন না যে বাংলাদেশ এবার এশিয়া কাপে খুব ভালো করবেই, বা আপনি কিন্তু একটু মানে হাতে রেখেই কথা বলছেন যে না, শ্রীলঙ্কা ভালো টিম বা আফগানিস্তান খুব ভালো খেলছে। বাংলাদেশকে নিয়ে এইভাবে আসলে আত্মবিশ্বাসটা আমরা কবে দেখাতে পারবো? এখন পর্যন্ত এই ধরনের টিমের সাথে যখন আমরা খেলছি, যে শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা হংকং, এখন পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী হয়ে বলতে পারছি না যে আমরা গ্রুপ পর্ব টপকাতে পারবো কিনা। না ওয়েল, আপনি যখনই একটা টুর্নামেন্টে খেলতে যাবেন, সেখানে যখন 7, 8টা, 9টা, 10টা দল খেলে, সেখানে আপনি যদি প্রাক টুর্নামেন্টে ফেভারিট না থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনি সেইভাবে আত্মবিশ্বাস বলতে পারবেন না। বাংলাদেশ যে টাইপের ক্রিকেট এখন খেলছে, তাতে আমি মনে করি যে বাংলাদেশের অবশ্যই গ্রুপ পর্বের বাধা টপকানো উচিত। অন্তত 2টো দল সেখান থেকে যাবে, গ্যারান্টিড হিসেবে ধরে নিতে হবে যে আমরা একে হারাবো, হংকংকে হারাবো। তবে হংকংয়ের কাছে তো আমরা হেরেছি আগে, হংকংয়ের কাছে আমরা হেরেছি, অনেক আগে হেরেছি, 2012 বা 14 সালের দিকে খুব সম্ভবত, এবং চিরঙের মাটিতে আমরা হেরেছিলাম। বাট তারপরে আপনি বর্তমান সময়ের যদি আপনি হংকং এবং বাংলাদেশের শক্তি বিবেচনাটা করেন, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ এখানে এগিয়ে থাকবে, এবং এই ম্যাচটা বাংলাদেশের অবভিয়াসলি জেতা উচিত। আমি তো মনে করি যে শুধু এই ম্যাচটা না, বাংলাদেশ যদি গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স করতে চায়, তাহলে 3টা ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ অন্তত T20-তে যে পেছনের 3টি সিরিজ জিতেছে, সেই 3টি সিরিজ থেকে অনেক ভালো T20-কে কিভাবে খেলতে হয় বা T20-তে কিভাবে জেতার একটা তাগিদ দেখাতে হয়, সেটা অন্তত খুঁজে পাবে যদি আমরা গ্রুপ পর্বের 3টি ম্যাচে জিতি। আমি আশা করছি যে এই 3টি ম্যাচে বাংলাদেশের জেতা উচিত। তবে আপনার আত্মবিশ্বাস না থাকলেও কিন্তু আসলে তাসকিন আত্মবিশ্বাস দেখিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে আসলে শুধু গ্রুপ পর্ব নাই, তারা কিন্তু শিরোপা জিততে চায়, এবং শিরোপা জিততে কিন্তু এশিয়া কাপে যাচ্ছে। একটু প্রতিবেদনটা দেখে আসতে চাই। নেদারল্যান্ড সিরিজ শেষ, সামনে এশিয়া কাপ। এর মাঝে কিছুটা অবসর মিলেছে টাইগার ক্রিকেটারদের, সেটি কাজে লাগাচ্ছেন তারা। বাংলার পেসার তাসকিনকে দেখা গেল রাজধানীর আটিবাজারে একটি ওষুধ কোম্পানির শোরুম উদ্বোধন করতে। সেখানে যথারীতি প্রশ্ন ছিল এশিয়া কাপ নিয়ে। তাসকিনের সহজ উত্তর, এর আগেও ফাইনাল খেলেছে বাংলাদেশ, এবার চোখ শিরোপা। অতীতে আমরা ফাইনাল খেলছি, চ্যাম্পিয়ন হওয়াটা বাকি, এটাও হবে ইনশাআল্লাহ। আগামী 7 তারিখে ক্রিকেটারদের বড় অংশ পৌঁছাবে মরুদ্দেশে। মূল আসর শুরু হবে 9 সেপ্টেম্বর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আবুধাবিতে। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাসের পারদ তুঙ্গে টাইগারদের। লাস্ট 3টা সিরিজই আমরা আল্লাহর রহমতে ব্যাক টু ব্যাক জিতছি, তো এটা বেশ ভালো কনফিডেন্স দিবে। এবং যে ট্রানজ্যাকশন পিরিয়ডটা যাচ্ছিল, তখন কিন্তু আমরা একটু হারতেছিলাম, অন অ্যান্ড অফ ছিলাম। এই যে দেখেন ইমপ্রুভমেন্টের ধারাটা, আমরা সবাই এত কষ্ট করতেছি, সবাই ট্রেনিংয়ে, টিমমেটস, কোচিং স্টাফ সবাই, ইভেন বিসিবি অনেক হেল্প করতেছে। T20 ম্যাচে অনিশ্চয়তা বেশি, সেখানে ছোট দল বড় দল বলে নেই কিছুই। বাংলাদেশ শুধু মেনে চলতে চায় প্রসেস। T20 খেলায় অনেক আনসার্টেনিটি থাকে ভাইয়া, কারণ দেখবেন অনেক ছোট দল অনেক বড় বড় দলকে ওয়ার্ল্ড কাপে বা বিগ ইভেন্টসে হারায়। হ্যাঁ, তো ক্রিকেট খেলাতে গোল বলার খেলা, তার মধ্যে T20 ফরম্যাট একটা ওভারে মোমেন্টাম শিফট হইতে পারে। লিটন দাসের ক্যাপ্টেন্সিতে উঠছে বাংলাদেশ, সেই পালে হাওয়া দিচ্ছে দলের পেস ইউনিট। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। যেটা বলছিলাম যে আসলে ভাই আপনি কিন্তু আত্মবিশ্বাস দেখাতে পারছেন না। তাসকিন কিন্তু বলেই বসলো যে আসলে তারা শিরোপা জিতে চায়। শিরোপা জেতার মতো অনেস্টলি বলেন ভাই, সেই অবস্থা আসলে বাংলাদেশের আছে কিনা? না, আমি খুব একটা আত্মবিশ্বাসের কথা আমি বলবো না, আমি বলবো যে আমি একটু লজিক দিয়ে কথাটা বলেছি। আর তাসকিন যেটা বলেছেন, যে তাসকিন তো আর ওরকম ভাবে রেখে বলবেন না, তিনি সরাসরি কিন্তু আপনার যেটা বলা উচিত যাতে দলের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে, সেই চিন্তাটা তিনি করবেন। ওয়েল, দেখুন, আপনি যদি যুক্তি মানতে চান, তাহলে বাংলাদেশ, তাসকিন যেভাবে বলছেন যে তিনি ফাইনালে খেলবেন, দল জিতবে, এবং 3টা ব্যাক টু ব্যাক সিরিজের কথা তিনি মেনশন করেছেন, রাইট। তাহলে আপনাকে কিন্তু হারাতে হবে আপনার ওই ফার্স্টে কিন্তু আপনার গ্রুপ পর্বের কথা আমি বাদই দিলাম। গ্রুপ পর্বে আপনি ধরেন আপনি আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকংকে হারালেন, সেটা অবভিয়াস বাংলাদেশ হারাতেই পারে, কিন্তু তারপরেও মনে রাখতে হবে যদি ফাইনালে আপনি জিততে চান, তাহলে সেমিফাইনালে আইদার আপনাকে পেতে হবে ভারতকে অথবা পাকিস্তানকে হারাতে হবে, এবং ফাইনালে নিশ্চিত ভারত বা পাকিস্তান যে কোনো একটা দলকে
হারাতে হবে। সো ইটস এ টাফ। পাকিস্তানকে হয়তো আমরা হারাতে পারবো যদি পাকিস্তানকে ফাইনালে পাওয়াই যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তাসকিনের সাথে যাওয়াই যায়। টাফ চান্স। পাকিস্তানের সাথে এর আগেও আমরা এশিয়া কাপে ফাইনালে খেলেছিলাম এবং সেখানে হেরেছিলাম এবং প্রায় জেতা ম্যাচটাই কিন্তু হেরেছিলাম। আমরা আশা করছি যে সেই পাকিস্তান আর এই পাকিস্তানের মধ্যে মনে হয় কিছুটা পার্থক্য আছে। এখন সবগুলো দলের মধ্যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, যে দলগুলো কিন্তু আপনি গড়াপেটার মানে তৈরি হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে, তারপরে মনে রাখতে হবে যে পাকিস্তানের কিন্তু টি-20 খেলার যে ধাঁচ, সেই ধাঁচের মধ্যেও কিন্তু আক্রমণাত্মক ভাব রয়েছে। আর ইন্ডিয়া, ভারত তো ধরেন আপনি খুবই শক্তিশালী দল। ভারত এমন শক্তিশালী দল যে এখন আপনার টি-20তে অন্তত তারা বর্তমান দল যেটি রয়েছে সেই দলটাকে বাদ দিলেও আপনি অন্যান্য খেলোয়াড় যারা রয়েছেন তারা আপনি দু তিনটা টিম কিন্তু তারা তৈরি করতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে ভেরি টাফ হবে বাংলাদেশ দলের জন্য এখানে। তাসকিন যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য উচিত হবে যে এত দূরের চিন্তা না করে প্রথমে চিন্তাটা করতে হবে যে আমরা অন্তত গ্রুপ পর্বের বাধাটা টপকাবো। অন্তত গ্রুপ পর্বের বাধাটা টপকালে পরে যখন আমরা ওই পরের রাউন্ডে যাব সেই রাউন্ড নিয়ে চিন্তাটা করাটাই বেটার হবে আর কি। উইকেট নিয়ে একটা কথা কিন্তু মাঝখানে আসলে লিটন দাসও বলেছিলেন যে তিনি দুবাইতে যে উইকেটে খেলা হবে তেমন উইকেট তিনি এখানেও চান, যাতে প্রস্তুতিটা সেভাবে সারতে পারে। এরকম উইকেট কি নজরে পড়েছে কিনা এবং এই জায়গাটা আসলে বাংলাদেশ কতটুকু স্ট্রাগল করতে পারে? না, দুবাইয়ের উইকেট যে খুব একটা অবাক করার জিনিস তা কিন্তু না। বাংলাদেশ দল এর আগেও দুবাইতে খেলেছে এবং এই উইকেটে কেমন আচরণ করে সেটাও তাদের ভালো মতো জানা রয়েছে। কন্ডিশন কেমন, আবহাওয়া কেমন সেটাও জানা রয়েছে। শিশির কেমন, চেনা পরিচিত একটা কন্ডিশন আসলে। রাইট, অনেক ম্যাচ বাংলাদেশ সেখানে খেলেছে। এমন না যে এখানে আপনি হঠাৎ করে কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে বা আপনি উইকেট এখানে খুব বেশি একেবারে পুরো মিরপুরের উইকেটের মতো গ্রিপিং উইকেট হবে তাও কিন্তু না। তারপরেও এখানে স্পিন একটু বেশি কাজ মানে সহায়তা করে, সেটা বাংলাদেশ দলের জন্য জানা রয়েছে। তবে যে জিনিসটা বাংলাদেশ দলকে করতে হবে সেটি হলো যে বাংলাদেশ দল যেভাবে চিন্তাটা করছে ঠিক একই রকম ভাবে অপোনেন্ট দলগুলো কিন্তু চিন্তাটা সেরকম ভাবে করছে। বিষয়টা হবে যে আপনাকে গিভেন ডেতে আপনি কেমন পারফরমেন্স করেন সেটার উপর নির্ভর করবে সবকিছুই। আমরা তো মাঠের কথা অনেক বললাম, একটু মাঠের বাইরের কথা আসতে চাই। সামনে আসলে বিসিবি ইলেকশন আছে, যেটা নিয়ে আসলে অনেক কিন্তু আলোচনা হচ্ছে এবং রিসেন্টলি আমরা কিন্তু দেখেছি যে আমিনুল ইসলাম বুলবুল, ওনাকে কিন্তু একটা থ্রেটও দেওয়া হয়েছে যে আসলে বিসিবি ইলেকশন থেকে সরে দাঁড়ানোর জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে আকরাম খান কিন্তু সরে দাঁড়িয়েছেন, রাকিব মাহবুবা নামকে আমরা সরে দাঁড়াতে দেখেছি। এই যে একটু বিসিবি ইলেকশন নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, আমি মনে করি যে বিসিবিতে কিছু নতুন মুখ আসা উচিত। আপনি লম্বা সময় ধরে যারা রয়েছেন তাদের কাছে তারা তো অনেক দিন ধরে এখানে ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা দেখেছি যে তারা এখানে ভালো কাজ করেছেন এবং অনেক সময় কিন্তু আপনি সমস্যাও তৈরি হয়েছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে নতুন মুখ অবশ্যই আসা উচিত এবং অন্তত আমি একটু ক্রীড়া সাংবাদিক হিসেবে একটা আশা করেছিলাম যে একটা নতুন গঠনতন্ত্রের আলোকে যদি বিসিবির এই নির্বাচনটা হতো তাহলে আপনি দেখতেন যে পেছনের অনেক যে সমস্যা ছিল, সংকট ছিল বা যে জটিলতা বিতর্ক ছিল সেগুলো কেটে উঠতে পারতো। হ্যাঁ, আপনি বলবেন যে নতুন গঠনতন্ত্র তো কিভাবে পাস হবে, আপনি যে কোনোভাবে কিন্তু আপনি এজিএম ডেকে এটা যদি আপনি চেষ্টা করেন, চিন্তা করেন তাহলে কিন্তু করানো যায়। আর যদি চিন্তা না করেন, চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটার মধ্যে অনেক ধরনের জটিলতাটা তৈরি হবেই। এখন যেহেতু সময়টা নেই নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচন করার, পুরনো গঠনতন্ত্রের আলোকে নির্বাচন হবে। তবে আমি খুব একটা আশাবাদী নই যেই ইলেকশনে যেই জিতে আসুন না কেন বাংলাদেশ ক্রিকেটের চেহারা যে তারা খুব একটা আমূল বদলে দিবেন এটা ভাবার কোনো কারণ নেই। এই কথাটা থেকে যদি একটু আসি যে আপনি বললেন যে খুব যে আমূল পরিবর্তন আসবে সেইটা আসলে আশা আপনি করছেন না। বিগত বছরগুলোতে যদি আমরা দেখি যতজন বিসিবি প্রেসিডেন্ট এসেছেন বা আমরা যেভাবে কাজ করতে দেখেছি, আমিনুল ইসলাম বুলবুলের অধীনে কি একটু ডিফারেন্ট আমরা দেখতে পেলাম কিনা? হ্যাঁ, অবশ্যই কিছুটা ডিফারেন্ট আমরা দেখতে পেয়েছি যে অনেক নতুন কিছু পরিকল্পনা তিনি নিয়েছেন এবং যেভাবে আপনার ক্রিকেটকে সাজিয়ে নেওয়া যায় বা যেভাবে ক্রিকেটকে আপনার শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, আপনি অন্যান্য জেলা শহরগুলোতে ডিসেন্ট্রালাইজেশনগুলোতে করা যেতে পারে, অন্যান্য শহরগুলোতে ছড়ানো যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করেছেন এবং তাকে কিন্তু চিন্তাটুকু করতে হয়েছে অনেক জটিল বিষয় নিয়ে। আপনি যে অনেক জটিলতা ছিল ক্রিকেট বোর্ডে, সেই জটিলতাগুলো কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়টা তাকে সমাধানে আসতে হয়েছে। যেমন আপনি বিপিএল নিয়ে একটা বড় ধরনের জটিলতা ক্রিকেট বোর্ড পড়েছিল, সেই জটিলতাটা তাকে সমাধানের মধ্যে আসতে হয়েছে। যে নতুন কোনো কিছু যে তিনি চিন্তা করে তারপর সেটা যে নিজে এক্সপ্লোর করে তার নিজেভাবে সমাধান করবেন, সময়ও তার কাছে তেমন কিছু নেই, কিন্তু তিনি কিছু ইউনিক কিছু প্ল্যান দিয়েছেন, কোনো সন্দেহ নেই। এ ধরনের প্ল্যান যদি আপনি এক্সিকিউট করতে চান তাহলে আপনাকে লম্বা সময় ধরে সময়টুকু দিতে হবে এবং লম্বা সময় ধরে তিনি যাতে কাজ করতে পারেন সেই সুযোগটা তার মধ্যে তৈরি করতে হবে। তিনি কিন্তু বলেছিলেন প্রথমে আসার পর যে আমি আসলে টি20 সিরিজ খেলতে এসেছি, এরপরে কিন্তু তিনি বলেছেন যে আসলে এত কম সময়ে তো সবকিছু পরিবর্তন সম্ভব নয়, তিনি লঙ্গার ভার্সনে যদি যেতে পারেন সেক্ষেত্রে হয়তোবা তিনি আরো পরিবর্তন আনতে পারবেন। সেই সময়টা আসলে সামনে যখন বিসিবি ইলেকশন, তাকে যে এখন থ্রেট দেয়া হচ্ছে বা এই ধরনের সিচুয়েশন আসলে কতটুকু কাম্য?
এটা আবার বাংলাদেশের পরিস্থিতির জন্য নতুন কোনো কিছু না, কারণ আপনি দেখবেন যে যখনই কোনো জায়গায় একটা লাভবান কোনো একটা বিষয় থাকে তখন সেখানে সবাই সেই জায়গাটায় বসার জন্য চেষ্টাটুকু করে। পিঙ্কি, আপনি আমাকে বলেন যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যে ক্রিকেট বোর্ডে এত নির্বাচন হয়, কেউ কি কোনো খোঁজ খবর রাখি আমরা? ক্রিকেট বোর্ডের মেম্বারদের নামও জানি না আসলে, রাইট, বলতে পারবো না। এবং সেটাই হওয়া উচিত, আমি মনে করি যে সেটাই হওয়া উচিত। এবং যদি আপনি সেখানে তারা যদি সঠিকভাবে কাজ করতে চান, তাহলে এখানে ক্রিকেট বোর্ডে কে নির্বাচিত হয়ে আসলেন বা কে বোর্ড প্রেসিডেন্ট হলেন, ইট ডাজ নট ম্যাটার। যদি তারা সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনি বাদবাকি সব প্রক্রিয়াগুলো কিন্তু সঠিকভাবে হয়ে থাকে। সঠিকভাবে কাজ কি হয় আসলে? আমরা তো বিগত দিনগুলোতে দেখেছি কি পরিমাণ দুর্নীতি হয়েছে ক্রিকেট বোর্ডের মধ্যে। যে আপনি যেটা বলছেন যে আসলে সঠিকভাবে কাজ, এটা তো সবারই কাম্য, কিন্তু আদৌ কি সেই কাজটা হয় কিনা? না, কাজটা হয় না দেখে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের মতো ক্রিকেট বোর্ডও কিন্তু অনেক বেশি সমালোচিত হয়। আপনি দেখবেন যে শুধুমাত্র যে আমরা মাঠের ক্রিকেটাররা খারাপ করেন, সেটার পারফরমেন্সটুকু খারাপ করেন, সে কারণে যদি সমালোচনা হয়, শুধু ক্রিকেটারদের সমালোচনা হয় তা কিন্তু না। সেই সঙ্গে কিন্তু ক্রিকেট বোর্ডে যারা জড়িত রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, তাদের অনেক কর্মকাণ্ড নিয়েও কিন্তু আপনার সমালোচনা হয়। এবং এটা 1-2 মাসের বিষয় না, এটা আপনি দেখবেন যে সারা বছরের বিষয় হয়ে থাকে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ ক্রিকেটে যারা ক্রিকেট বোর্ডে জড়িত রয়েছেন, ক্রিকেটকে পরিচালনার জন্য বা প্রশাসক হিসাবে এখানে যারা বসেন, তারা আসলে যতক্ষণই না ক্রিকেট উন্নয়নের চিন্তাটুকু করেন, তার চেয়ে বেশি চিন্তাটুকু করেন কিন্তু এইখানে একটা জায়গায় থাকতে হবে, নিজের উন্নয়নটা করতে হবে এবং যে কোনোভাবেই এই বোর্ডে আসতে হবে। এই যে কোনোভাবে আসতে হবে, এই চিন্তাটাই কিন্তু জানিয়ে সবচেয়ে বেশি না, এই চিন্তাটাই জানিয়ে দিয়েছে যে ক্রিকেট বোর্ড একটা লাভজনক প্রতিষ্ঠান, এখানে যেতে হবে এবং এখান থেকে লাভটুকু বের করে নিয়ে আসতে হবে। এই চিন্তাটিকে যতদিন না পর্যন্ত আপনি বেরিয়ে আসতে পারবেন, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো আপনাকে রিকারেন্টলি আসবেই। আমরা দেখেছি যে আসলে যেই মানুষটা আসলে যেই প্রফেশনের সাথে সম্পৃক্ত আছে, সেই সম্পৃক্ততা থাকলে তারা ওই জায়গাগুলোর আসলে ভ্যালুটা বোঝেন, তারা ওভাবে কাজ করতে পারেন। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে ক্রিকেট বোর্ডে যারা বসেছেন তারা কিন্তু আসলে খেলার জগতের কেউ ছিল না। এরপরে আমরা দেখেছি হ্যাঁ, ফারুক উনি এসেছেন, উনি ক্রিকেটের সঙ্গে ছিল, বাট তিনি খুব বেশি দিন কাজ করতে পারেননি। আমিনুল ইসলাম বুলবুল, তিনি ক্রিকেটের সঙ্গেই ছিলেন সবসময় এবং তার কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক। তিনি কিন্তু সেই এক্সপিরিয়েন্সটাই এখন এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। তার আরেকজন বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে তামিম ইকবাল, যাকে নিয়ে আসলে আপনি কি বলবেন যে আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনি তো একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আসলে তামিম ইকবালের সঙ্গে অনেক আপনার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। খেলোয়াড় হিসাবে ব্যক্তি তামিম, প্রেসিডেন্ট তামিম কেমন হতে পারে? না, তামিম ইকবাল এখন পর্যন্ত যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন বা নির্বাচন করবেন, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা তিনি এখন পর্যন্ত দেননি তেমনভাবে, যেটা আমিনুল ইসলাম বুলবুল দিয়েছেন। তারপরে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে, যেটা আপনি বললেন যে এখানে ক্রিকেট বোর্ডে যারা আসতে হলে শুধু যে তাদেরকে ক্রিকেটার হতে হবে বা ক্রিকেটার ছাড়া অন্য কেউ সুযোগ করতে পারবেন না, তা কিন্তু না। আপনি দেখবেন যে নট নেসেসারি যে আপনি আম্পায়ার হতে হলে যে তাকে ক্রিকেটার হয়ে আম্পায়ারিংয়ে আসতে হবে, তাও কিন্তু না। বাট হ্যাঁ, হতে পারলে বা আপনি ধারাভাষ্যকর হতে হলে যে তাকে আপনি ক্রিকেট সংশ্লিষ্ট বা ক্রিকেটার হতে হবে, এমন কোনো আপনার কিন্তু ধারাবাহিক নিয়ম কোনো কিছু নেই। বিষয়টা হলো যে আপনি কতখানি নিজেকে, যে দায়িত্বটা আপনাকে দেওয়া হচ্ছে সেই দায়িত্বের সাথে আপনি কতখানি নিজেকে মানিয়ে নিতে পারছেন এবং নিজেকে প্রমাণ করতে পারছেন, সেটাই বড় বিষয় হবে। এখানে আমিনুল ইসলাম বুলবুল আসুন অথবা এখানে তামিম ইকবাল আসুন অথবা এখানে XYZ যেই আসুন না কেন, জিনিসটা হবে যে আপনি বাংলাদেশ ক্রিকেটকে একটা 4 বছরের জন্য যে কয় বছরের জন্য আপনি নির্বাচিত হয়ে আসবেন, সেই সময়টুকু আপনার সঠিকভাবে ক্রিকেট যে পথে যাওয়া উচিত ছিল সেটা যাচ্ছে কিনা, সেটা যদি আপনি দেখাতে পারেন, তখন বোঝা যাবে যে ইয়েস, ইউ আর ইন এ রাইট ট্র্যাক। অথচ দুঃখজনক বিষয় হলো যে আমরা 2000 সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আপনার টেস্ট ক্রিকেট শুধু না, আপনি অন্যান্য যে ফরম্যাটের ক্রিকেট রয়েছে সব কিছুর জন্য যে আমরা খুব ভালোভাবে যে একটা ক্রিকেটিং নেশন হয়ে উঠতে পেরেছি, তাও কিন্তু না। আমরা তো দেখলাম যে আসলে ক্রিকেট, স্কুল ক্রিকেট, এই ধরনের ক্রিকেট তো বন্ধ হয়েই গিয়েছিল, সেখানে কিন্তু স্কুল ক্রিকেটটাকে আমরা দেখছি যে আবার শুরু করা হয়েছে। এবং আমিনুল ইসলাম বুলবুল উনি কিন্তু বলেছেও যে আগামীর সাকিব তামিমের মতো স্টাররা হচ্ছে স্কুল ক্রিকেট, মানে আসলে রুট লেভেলের যেটা আমরা বলি যে এখান থেকেই বের হয়ে আসবে। এই চিন্তাটাই তো এতদিন আসলে আমরা খুব একটা এক্সিকিউশনও দেখি নাই। ওয়েল, এই চিন্তাগুলো তো প্রাইমারি চিন্তা। যে দেশ ক্রিকেট খেলতে মাত্র শুরু করেছে তাদের প্রাইমারি চিন্তা কিন্তু এগুলো। তো আর এখন আমরা 2000 সালে টেস্ট ক্রিকেট খেলে এখন 2025-এ এসে যদি সেই প্রাইমারি চিন্তাটা করি, তাহলে আমরা মাধ্যমিকে উঠবো কবে, উচ্চ মাধ্যমিকে উঠবো কবে? সেটাই আমার কাছে মনে হচ্ছে যে এই কারণেই যে আপনি পেছনের কাজগুলো যে সঠিকভাবে হয়নি, এই কারণে আজকে আমাদেরকে আবার কিন্তু সেই পুরনো প্রসঙ্গে ফিরে যেতে হচ্ছে যে স্কুল ক্রিকেট ঠিক করতে হবে, ডোমেস্টিক ক্রিকেট ঠিক করতে হবে। এগুলো তো হলো একদম প্রাইমারি চিন্তা।
তো প্রাইমারি চিন্তায় কাজটুকু আপনি করতে পারেন নেই যারা ক্রিকেট বোর্ডে ছিলেন। শুধু লম্বা লম্বা কথা অনেকে বলে গিয়েছেন, আমি বেশি দূর যাব না, যা শুধুমাত্র আপনি আমাকে একটা বলেন যে বাংলাদেশ ছাড়া আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে টেস্ট খেলুড়ো কোনো দেশের ক্রিকেট বোর্ডের নিজস্ব মাঠ নেই, এই ঘটনা বোধহয় আপনি আর খুঁজে পাবেন না। সবগুলো দেশেরই কিন্তু আপনার নিজস্ব ক্রিকেট মাঠ রয়েছে, স্টেডিয়াম রয়েছে, কিন্তু বাংলাদেশ দল এখন পর্যন্ত বাংলাদেশের কোনো স্টেডিয়াম নেই। একটা স্টেডিয়াম যেটা পূর্বাচলে হওয়ার কথা ছিল সেটা কবে হবে আমরা ঠিক জানি না এখন পর্যন্ত। সেটার 1 বছর কাজ বন্ধ আছে। সেটার একবার আপনার নকশা হয়েছিল, সেই নকশায় প্রচুর টাকা পরিবর্তন আসবে, এখন আবার নকশায় প্রচুর টাকা খরচ হয়েছে, এখন আবার নতুন করে তৈরি হবে, নতুন নাম হবে, সবকিছু মিলে। তবে সেটা কবে হবে সেটার কোনো গ্যারান্টি নেই। নিশ্চয়ই আসলে সরকার আসে, সরকার যায়, কিছু জিনিসের ভাগ্য আসলে কখনো পরিবর্তন হয় না। ম্যাচ ফিক্সিং এর কথা কিন্তু তামিম ইকবাল বলেছেন, এবং তিনি বলেছেন যে তিনি যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসতে পারেন তিনি কিন্তু ফিক্সিং গুলা বন্ধ করবেন। তামিম ইকবাল যদি ফিক্সিং বন্ধ করার কথা বলে বা ফিক্সিং বন্ধ করতে পারেন, বিগত দিনগুলোতে আসলে কেন এই জিনিসটাকে ওভারলুক করা হয়েছে? এখানে আসলে কাদের স্বার্থ জড়িত ছিল? স্বার্থ ক্রিকেট সংগঠকদের স্বার্থ জড়িত ছিল। কারণটা হলো যে তারা যখন দেশের ক্রিকেটের চেয়ে তারা কিন্তু আপনার দলের চিন্তাটুকু বেশি করেন, তাদের যে ক্লাবের চিন্তাটুকু বেশি করেন, দেখেই এই প্রবলেমগুলো তৈরি হয়েছে। আমি বেশি দূর যাব না, আপনি দেখুন আমাদের এখনই এখানে কিন্তু দুদক কিন্তু 14টা ক্লাবকে, যে ক্লাবগুলো 3rd ডিভিশন থেকে উঠে এসেছিল সেই 14টা ক্লাবের বিরুদ্ধে কিন্তু একটা অবজারভেশন দিয়েছে এবং তারা একটা পর্যবেক্ষণ দিয়েছে, বলেছে যে এই বিষয়গুলো তদন্ত করা উচিত এবং এই 14টা ক্লাব যে আপনার 3য় বিভাগ ক্রিকেট থেকে উঠে এসেছিল তারা কিন্তু তাদের প্রক্রিয়াটা অবৈধ প্রক্রিয়া ছিল। সেই বিষয়ে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? নেবে না। কারণটা হলো যে ওই 14টা ক্লাব কিন্তু আপনার এই নির্বাচনে বড় ধরনের একটা ফ্যাক্টর হবে। আমার কথা হলো যে 14টা ক্লাবের বিরুদ্ধে আপনি এখন বলছেন যে সিদ্ধান্তটুকু আপনি নিতে পারবেন না, নিলে আপনি আবার ক্রমটা কিভাবে সাজাবেন, এই দলগুলোকে আপনি তো বাতিল করতে পারবেন না। আমার লজিকটা হলো যে আপনি এই দলগুলোকে বাতিল করার দরকার নেই, কিন্তু এই দলগুলো যেহেতু আপনার ম্যাচ অবৈধ প্রক্রিয়ায় এসেছিল, তাহলে অন্তত এবার তাদেরকে অন্তত ভোটে তারা অংশ যাতে না নিতে পারে সেই ব্যবস্থাটুকু ক্রিকেট বোর্ড করতে পারে, কিন্তু সেটাও তারা করবেন না। কারণটা হলো যে এটা করলে তো তাদের ভোটটা হারিয়ে যাবে এবং এই 14টা ক্লাবকে অবৈধভাবে 14টা বা 16টা ক্লাব যেটা এসেছে, এই 14টা বা 16টা ক্লাব কিন্তু আপনি ভোটে অনেক বড় ধরনের একটা ফ্যাক্টর হতে পারে বলেই কিন্তু এই ক্লাবগুলোর বিরুদ্ধে আপনি অনেকে কিন্তু আপনি কথাবার্তা বলছেন না, যারা অথচ একসময় সরব ছিলেন এই বিষয়ের জন্য, কিন্তু তারাও এখন কথাগুলো বলছেন না। কারণটা হলো যে ভোট ফ্যাক্টর। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে কায়সার ভাই, আমরা এই আলোচনায় আবার ফিরবো। দর্শক, এই মুহূর্তে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি কায়সারের সঙ্গে, আমরা কথা বলছি আসলে ক্রিকেট এবং আরো অনেক বিষয় নিয়ে কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে আসলে বিসিবি নির্বাচন নিয়ে কথা বলছিলাম। 21 বছর পর কোয়াবে নির্বাচন হলো প্রথমবারের মতো, এটাকে আসলে কিভাবে দেখছেন? একটু সংশোধন করি, একটা আসনে নির্বাচন হয়েছে, কিন্তু আচ্ছা একটা আসনে নির্বাচন হয়েছে, রাইট, শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন হয়েছে, শুধুমাত্র সভাপতি, অন্যান্য পদে নির্বাচন হয়নি। অন্যান্য পদে 11টি পদ ছিল, সেখানে মধ্যে 10টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই চলে এসেছিলেন। সেই অর্থে শুধুমাত্র একটা পদে নির্বাচন হয়েছে। এর কারণটা যদি আমি বলি, যেটা হলো যে এটা যে আসলে নির্বাচন একটা করতে হবে বলেই এখানে আরেকজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে, সেটা খুবই স্পষ্টত। আর এখানে আপনার তারপর আমি মনে করি যে অন্তত একটা সিস্টেমেটিক এবং একটা সাংবিধানিক একটা ওয়েতে যেন মানে এসেছে কোয়াব, এবং কোয়াবের যে কাজ এবং কোয়াব যে কারণে গঠন করা হয়েছে সেটা যেন কোয়াব ভালো মতো করতে পারে, অন্তত সেদিকে আমি একটু মানে সেদিকে তাকিয়ে রয়েছি। আরেকটা দিকে তাকিয়ে থাকবো, সেটি হলো যে কোয়াবে যারা নেতৃত্বে থাকবেন তারা যেন কোনো মতে বিসিবির সঙ্গে আপনার না, বিসিবির সাথে সমঝোতা ঠিক আমি বলবো না, আমি বলবো যে বিসিবির সঙ্গে মানে আপনার বেতনভুক কোনো কাজে যেন জড়িত না থাকেন। তাহলে আপনি দেখবেন যে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কাজ করতে পারবেন না। এবং আপনি সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি ক্রিকেটারদের স্বার্থ নিয়ে আপনি এই বিসিবির সাথে যে একটা আপনার দাবি দাওয়া বা পেশ করার একটা বিষয় থাকে, সেইভাবে আপনি কিন্তু দাবি দাওয়াও করতে পারবেন না, যেহেতু আপনি তাদের সাথে যদি অন্যভাবে সম্পৃক্ত থাকেন। যে প্রবলেমটা এর আগে আমরা দেখেছি, আমরা যখন দেখেছি যে নাইমুর রহমান দুর্জয় যিনি ছিলেন আপনি কোয়াবের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি আবার বিসিবির পরিচালকও ছিলেন, তাহলে তিনি ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কিভাবে কথা বলবেন এখানে? সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছুটা হয়ে যায়। অন্তত এবার যাতে সেই বিষয়টা সমস্যাটা যেন না হয়, ক্রিকেটারদের সমস্যা যদি কোনো থাকে এবং সেই সমস্যাটা কোয়াব যেন সঠিকভাবে পালন করতে পারে, সেদিকে আমি তাকিয়ে রয়েছি। নিশ্চয়ই মিঠুন সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে নির্বাচিত হওয়ার পরে কি বলেছেন একটু দেখে আসতে চাই। মিরপুরের একাডেমিতে ক্রিকেটারদের মিলন মেলা, যেখানে আলাদাভাবে আলো ছড়িয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। দুজনই ভোট দিয়েছেন সভাপতি নির্বাচনে।
কোয়াবের সভাপতি পদে জয়ী হওয়া মোহাম্মদ মিঠুন পেয়েছেন 154 ভোট। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সেলিম শাহেদ পেয়েছেন মাত্র 34 ভোট। 2টি ভোট বাতিল হয়েছে। এবারের নির্বাচনে ভোট পড়ে মোট 190টি। কোয়াবের দায়িত্ব নিয়ে মিঠুন জানালেন, পরিবর্তন আনবেন অনেক কিছুতে, তবে সেটি ধাপে ধাপে। আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন, আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব, ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন। কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা। সহসভাপতি পদ পাওয়া নুরুল হাসান সোহান ও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া সাবেক নারী ক্রিকেটার রুমানাও জানিয়েছেন তাদের পরিকল্পনার কথা। ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলা ভিত্তিক ডিভিশন যারা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। নারী ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করছি, আমি অবশ্যই এইগুলো নিয়ে ভয়েস রেজ করব। সাবেক অধিনায়ক তামিম ইকবালের আশা, কোয়াবের মাধ্যমে দূর হবে ক্রিকেটারদের সমস্যা। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলা মনোযোগ দিতে হবে। বিকজ আমি আজকে একটা কথা বলছিলাম যে শুধু যুক্তরাষ্ট্র থেকে ভোট দিতে আসেন সরওয়ার্দী শুভ, জানান কোয়াবের কাছ থেকে তার চাওয়া। সবাই একটি হাসি মনে ভোট দিচ্ছে তার চয়েসের একটা প্রার্থীকে। আমাদের যেমন আপনারা জানেন যে কোয়াবের প্রেসিডেন্টের পদে 2 জন আছে, তো এটা একটা খুব হেলদি একটা কম্পিটিশন ছিল, যেখানে একটি অ্যাটলিস্ট ভোটাভুটি হলো, আমরা আমাদের চয়েসের প্রার্থীকে ভোট দিতে পারলাম। তো এটা একটা খুবই আনন্দের বিষয় এবং এরকম প্র্যাকটিস আরও ভবিষ্যতে হতে থাকুক, এটা আমরা চাই। এদিকে বিসিবিতে চলছে ভোটের হাওয়া। আগামী মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। শুধু আসলে সভাপতি পদে নির্বাচনটা হয়েছে এবং বাকিগুলো কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে সিলেক্টেড মেম্বারস। এটা আসলে তারা কাজ করার প্রতি কতটা দায়বদ্ধ থাকতে পারেন, মানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া? আমি মনে করি যে একটা সাংবিধানিক ওয়েতে একটা সংগঠন তৈরি হয়েছে এবং একটা ওইভাবে যাচ্ছে, এটা অনেক বড় একটা সিগনেচার। এর আগে যারা ছিলেন তারা ধরেন আপনি কবের এজিএম হতো বা কবে নির্বাচন হতো এবং ওই সেই একই চেহারাই দেখা যেত। অন্তত এবার সেই ধারণা থেকে একটা বেরিয়ে আসতে পেরেছে তারা। তো আশা করছি যে কয় বছরের জন্য কবের এবার যে সংগঠনটা কমিটিটা গঠন হয়েছে, নির্বাহী কমিটিটা, পরবর্তীতে নির্বাচনের আগে যেন সঠিক সময় যেন আবার তারা নির্বাচন দিতে পারেন এবং ঠিক একই চেহারা যেন আবার আমাদেরকে দেখতে না হয়। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটি হলো যে কোয়াবের এই কমিটিতে যারা রয়েছেন তাদের অনেকে কিন্তু, যেটা আমি একটু আগে বললাম যে তারা যেন ক্রিকেট বোর্ডের সাথে বেতনভুক্ত কেউ না হয়ে থাকেন, কিন্তু তারপরে এখানে যেহেতু কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এখনও ক্রিকেট খেলছেন, তারা তো ক্রিকেট বোর্ডের সাথে নিশ্চিত চুক্তিবদ্ধ ক্রিকেটার রয়েছেন। বাট সেই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে তারা একটা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বোর্ডের সাথে কিভাবে নেগোসিয়েশন করতে পারবেন সেটা বিষয় কিন্তু আমি এখন একটু সন্দিহান। নিশ্চয়ই। আরেকটা বিষয় কি ভাইয়া, এখানে যারা বলছেন যে আসলে ক্রিকেটারদের, নুরুল হাসান সোহানের কথা শুনলাম সহসভাপতি, যে তারা হচ্ছে ক্রিকেটাররা দাবি দেওয়া সব কিছু নিয়ে তারা সবসময় কথা বলবেন। একটু জানতে চাই আপনার কাছে যে দাবি দেওয়া নিয়ে তো অবশ্যই তারা সোচ্চার হবেন, ক্রিকেটাররা যখন ফিক্সিংয়ের সাথে জড়িয়ে যাচ্ছে এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট একদম করাপ্টেড আমি বলবো, সেই ক্ষেত্রে তো কোয়াবের ভূমিকা আসলে কি এগুলো আটকানোর জন্য? মানে এগুলো আটকানোর জন্য কোয়াবের চেয়ে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের যে সবচেয়ে বড়, বাংলাদেশ ক্রিকেটের যে সবচেয়ে বড় অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদেরকেই সবচেয়ে বড় সিদ্ধান্তটুকু নিতে হবে এবং তাদেরকে কঠিন সিদ্ধান্তটুকু নিতে হবে যে যখনই কারো বিরুদ্ধে অভিযোগটা আসবে, আপনি অভিযোগ প্রমাণ করার আগ পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে কিন্তু আপনার সংশ্লিষ্টতা সরিয়ে রাখতে হবে এবং যদি কারো বিরুদ্ধে এই ধরনের প্রমাণিত আসে তাহলে তার বিরুদ্ধে যে শাস্তিটুকু নিতে হবে সেই শাস্তিটুকু নেওয়ার জন্য তারা যেন অন্য কোনো জিনিস যেন চিন্তাটুকু না করেন। কারণটা হলো যে ম্যাচ ফিক্সিং ক্রিকেটের কিন্তু আপনার এক অর্থে ক্রিকেটের ক্যান্সারের মতো। তো যারা এটা ছড়ানোর চেষ্টাটুকু করছেন বা যারা এটার সাথে জড়িত, তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন বা যতই প্রভাবশালী বা যতই ধরনের আপনি সম্ভাবনাময় ক্রিকেটার থাকুক না কেন, এই বিষয়ে কিন্তু ক্রিকেট বোর্ডের আমি মনে করি না কোনো ছাড় দেওয়া উচিত। সেক্ষেত্রে শুধুমাত্র ক্রিকেটার না, সেখানে যদি কোনো ক্লাবও জড়িত থাকে সেই ক্লাবকেও কিন্তু আপনার শাস্তিটুকু দিতে হবে এবং সেই ক্লাবকেও কিন্তু আপনার এই ধরনের প্রক্রিয়া থেকে যাতে বাইরে রাখা যেতে পারে সেই ব্যবস্থাটুকু নেওয়ার বিষয়টা ক্রিকেট বোর্ডকে নিতে হবে। নিশ্চয়ই। কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ আসলে আমরা দেখি না, আমরা শুধু দেখি যে ফিক্সিং নিয়ে কথা ওঠে এবং
সেটা প্রমাণিত হওয়ার পরও দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু আমরা এই পর্যন্ত আসলে ভাবে দেখি নাই। ফিক্সিং এর সবচেয়ে বড় বিষয়টা কি, আপনি যেহেতু কনক্লুসিভ প্রমাণ পান না অনেকে, শুধুমাত্র কিন্তু আপনার ওই অভিযোগ উঠেছে এই কারণে অনেক সময় কিন্তু পার পেয়ে যান আর কি, অনেক ক্রিকেটার কিন্তু পার পেয়ে যান। তারপরেও আমি মনে করি যে সেই বিষয়, এই কারণে এটা যাতে একেবারে কনক্লুসিভ একটা অভিযোগ প্রমাণ যাতে পাওয়া যেতে পারে সেই তদন্তটুকু সেরকমভাবেই করা উচিত। নিশ্চয়ই। একটু আগে কিন্তু বিসিবি ইলেকশন অনেক কথা বলছিলাম, আর মাত্র তো 1 মাস হাতে আসলে বাকি আছে। কারা কিভাবে আসলে বিসিবি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, একটু একটা প্রতিবেদন আছে হাতে, একটু দেখে আসতে চাই। শেষ হয়েছে কোয়াবের নির্বাচন, এখন ক্রিকেটাঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে বিসিবি নির্বাচন। আলোচনায় কারা হচ্ছেন পরিচালক, অভিজ্ঞতার পাশাপাশি নতুন কিছু মুখও জায়গা করে নিচ্ছে আলোচনার টেবিলে। এর মধ্যে এগিয়ে আছেন কয়েকজন পরিচিত ক্রিকেট সংগঠক, তবে তাদের সঙ্গে আলোচনায় এসেছেন আসিফ সিরাজ রব্বানী। এই তরুণ প্রার্থী জেলা পর্যায়ে ক্রিকেট ফেরানো থেকে শুরু করে বয়সভিত্তিক টুর্নামেন্ট সবকিছুতেই রাখতে চান সরব উপস্থিতি। অর্গানাইজিং এর সাথে আমি অনেক আগে থেকে জড়িত ছিলাম, যদিও কিছুটা আঞ্চলিক ভিত্তিতে, এবং আমার দেশের বাড়ি যেহেতু বগুড়া, তো বগুড়ার সন্তান হিসেবে আপনার ওখানকার ডিভিশনাল বলেন বা আমাদের এলাকায় যে আঞ্চলিক ক্রিকেট, স্কুল ক্রিকেট, এগুলোর সাথে আমার একটা সম্পৃক্ততা আগে থেকেই ছিল। ক্রিকেটারদের পাইপলাইনটা তো আসলে শুরু হয় অনেক গ্রাসরুট থেকে শুরু হতে হবে। আপনি স্কুল পর্যায় থেকে ডিভিশন পর্যায় থেকে ন্যাশনাল লেভেলে এই যে ক্লিয়ার একটা পাথওয়ে তৈরি করা, আমার মনে হয় সেখানেই আমাদের যে প্রবলেমগুলো রাইজ করে। গত 17 বছরে মুশফিক, জুনিয়র তামিম আর তাহিদ হৃদয়ের শহরের ক্রিকেট কাঠামো একেবারেই ভেঙে পড়েছে। বগুড়া আন্তর্জাতিক শহীদ চান্দু স্টেডিয়াম এখন কার্যত মৃত্যু পথযাত্রী। তবে বিসিবির পরিচালক হলে বগুড়ার ক্রিকেটকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তরাঞ্চল যে কোনো নেতৃত্ব বা যে কোনো জায়গাতেই অবহেলিত, উত্তরাঞ্চলের ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে গড়ে ওঠেনি। তো সেখানে মুশফিকুর রহিম বা তাহিদ হৃদয়, তারা তো অবশ্যই আমাদের গর্ব, সারা বাংলাদেশের গর্ব। সেইভাবে আমরা যদি পাইপলাইনটা নিয়ে আরো একটু কাজ করতে পারি। শুধু অবকাঠামো নয়, ঢাকার ক্রিকেটারদের পারিশ্রমিক সংকটেরও সমাধান করতে চান পরিচালক হিসেবে নির্বাচিত হলে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। নিশ্চয়ই। আসলে কবে নির্বাচনের দেখলাম নির্বাচন হয়ে গেছে, এখন বিসিবি নির্বাচনে তোড়জোড় হচ্ছে, অনেকেই পরিচালক পদপ্রার্থী, অনেকেই মানে আসলে বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক থেকে আপনার কাউন্সিলরশিপ চাওয়া হয়েছে, এবং ঢাকার যে ক্লাব যেগুলো রয়েছে সেইগুলোর কাউন্সিলরশিপ অলরেডি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত সবার নাম, মোটামুটি সাংবাদিক হিসেবে অনেকের নাম জানি, কিন্তু ক্রিকেট বোর্ডে এখন পর্যন্ত জমা পড়েনি। যদি আনুষ্ঠানিকভাবে জমা পড়ে তখন জানতে পারবো। ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকে এখানেই শেষ করছি গেম অন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।